মিলি, তুই এখানে কি করছিস? বসে বসে মোবাইল দেখছিস? কিছুদিন ধরে খেলতে যাস না কেন? চল আমরা গিয়ে একসাথে মাঠে খেলা করি। তোকে ছাড়া খেলা করতে আমার একদম ভালো লাগে না, তাই তো তোদের বাড়িতে চলে আসলাম মিলি। না রে নূর, আমার একদম মাঠে খেলা করতে ভালো লাগে না, আমি যাব না, তুই যা। আমি এখন মোবাইলে কার্টুন দেখব। তুই কি জানিস মোবাইলে কার্টুন দেখতে কত মজা? আচ্ছা মিলি, তুই কি আমাকে তোর ওইখান থেকে একটু মোবাইল দেখতে দিবি? আমার না অনেক কার্টুন দেখতে খুবই ইচ্ছে করে, কিন্তু আমাদের তো ভালো কোনো স্ক্রিন টাচ মোবাইল নেই। আমি কি করে কার্টুন দেখব? দে না আমাকে একটু কার্টুন দেখতে মিলি, প্লিজ প্লিজ। না না নূর, আমাদের মোবাইল কাউকে দেওয়া যাবে না। আমার মা আমাকে বলেছে মোবাইল নষ্ট হলে খুবই বকা দিবে। আমি লুকিয়ে লুকিয়ে বসে মোবাইল দেখছি, মা কিন্তু জানে না। তুই মোবাইল ধরলে মা যদি কোনোভাবে দেখে আর না হয় যদি নষ্ট হয়ে যায়, আমার মা আমাকে খুবই মারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর মোবাইল লাগবে না, আমি তোর সাথে আর খেলবো না, তোর সাথে। আরে আরে আরে, আমি এক্ষুনি গিয়ে আমার মাকে বলবো আমাকে মোবাইল কিনে দিতে। যতদিন মোবাইল না কিনে দেবে অতদিন আমি তোর বাড়িতে আর আসবো না, তোর সাথে আর খেলবো না। তোর সাথে আমি কতদিন রাগ করেছি। আমি তাহলে চলে গেলাম, তুই একদম পচা। নূর, আমার মিষ্টি মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? একটু আগে না মিলিদের বাড়িতে গেলে খেলাধুলা করতে, না খেলে চলে আসছো। ওরে আমার মিষ্টি মেয়ে, কি হয়েছে? এভাবে কেন তাকিয়ে আছো? কি সমস্যা সেটা তো মাকে বলো। মা মা জানো, তুলিদের বড় একটা স্ক্রিন টাচ মোবাইল আছে। ওদের মোবাইলে ও কার্টুন দেখে, আমারও খুবই ইচ্ছে করে মোবাইল দেখতে। আমাকে একটা মোবাইল কিনে দাও না মা, আমিও মোবাইলে কার্টুন দেখবো, আমার খুবই ইচ্ছে করে। নূর, আমার মিষ্টি মা, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমরা তো ঠিক মতো ভাতই খেতে পাই না, তুই আবার মোবাইলের কথা বলছিস? ওই মোবাইল তো বড় লোকেরা চালায়, আমাদের কি এত টাকা আছে যে তোকে মোবাইল কিনে দেব? এখন এমন আবদার করিস না মা, যা, আমি এখন মোবাইল কিনে দিতে পারবো না তোকে। মা মা, তুমি সব সময় আমার সাথে এগুলা বলো যে টাকা নেই টাকা নেই। তুমি কিছু টাকা জমিয়ে আমাকে একটা মোবাইল কিনে দিলে কি হয়? তুমি আমাকে মোবাইল কিনে দিবেই দিবে, আমি কার্টুন দেখবই দেখবো, তুমি আমাকে কিছুই কিনে দিতে চাও না। নূর, কান্না করিস না, তোর বাবা আসুক, তোর বাবাকে বলি তোকে মোবাইল কিনে দিতে। এখন চল খাবার খেতে, অনেক বেলা হয়ে গিয়েছে যে, চল চল। নূর, আমার মিষ্টি মা, এভাবে বসে আছিস কেন? খাবার খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, দেখ মা তোর পছন্দের খাবারটা রান্না করেছি। না মা না, আমি খাবার খাবো না। তোমাকে সে কখন বলেছি আমাকে মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দাও, আমার কোনো কথাই শুনছো না তুমি। নূর, তোর মোবাইলের ভূত এখনো মাথা থেকে যায়নি? সে কখন বলেছি তোকে মোবাইল তোকে কিনে দিতে পারবো না পারবো না। কি করে কিনে দেব? তুই কি বুঝতে পারিস না এই সংসারটা কিভাবে চলছে? মোবাইল কিনে দেওয়ার মতো তো আমাদের কাছে টাকা নেই, টাকা থাকলে তো মা তোকে কবেই কিনে দিতাম। এইরকম বায়না করিস না মা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে তো। তুমি জানো মা, তুলি মিলি রিফাত ওরা না সব সময় মোবাইল দেখে দেখে ভাত খায়, ভাত খাওয়ার সময়ও মোবাইল দেখে কার্টুন দেখে। তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও, আমি ভাত খাওয়ার সময় কার্টুন দেখবো আর ভাত খাবো। নূর, আমি এত কথা শুনবো না, স্কুলে লেখাপড়ায় একদম মন নেই, এখন চাচ্ছি মোবাইল কিনে দিতে। আমি পারবো না, একদম কথা বলবি না, এক্ষুনি খেয়ে নে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মোবাইল কিনে দিবে না, আমি ভাত খাবো না, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, এই বাড়িতে আমি আর থাকবো না। নূর, আরে আমার মিষ্টি ম্যাম, কোথায় যাচ্ছিস? ভাতটা তো খেয়ে নে মা, ভাত না খেয়ে যাস না, ভাতটা খেয়ে যা। ওগো, তোমার মেয়ে সারাদিন আজকে না খেয়ে বসে আছে, কোনো খাবারে খায়নি। বাঘ মামার মেয়ে মিলিকে দেখেছে কার্টুন দেখতে, এখন সেও বায়না করছে ওকে মোবাইল কিনে দিতে।
ও, ওই যে স্ক্রিন টাচ মোবাইলগুলা, ওই মোবাইলে আবার কার্টুনও দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আমার মেয়েটাকে আর বকো না নুরি। আমার কাছে যখন টাকা হবে তখন আমি আমার মেয়েকে সুন্দর দেখে একটা মোবাইল কিনে দেব। তারপর আমার সোনা মেয়েটা কার্টুন দেখবে। তুমি এতগুলো টাকা কোথা থেকে আনবে গো? আমাদের তো সংসারটা চালাতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর তোমার কাছে তো জমানোও কোনো টাকা নেই। আহ বউ, তুমি এত চিন্তা করো না, নিশ্চয়ই উপরওয়ালা আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেবে। আমার মেয়েটার শখ হয়েছে, আল্লাহ চাইলে সবই হবে। আমার মেয়ের শখের কাছে কি আমাদের সব কিছুই বেশি? তুমি বলো, আমার মেয়ের শখটা আগে, তাই না? নূর, আমার মিষ্টি মা, তুই এখানেই থাক। হ্যাঁ, আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি, দেখি কোনো ফল টল পাই কিনা। ঘরে যে খাবারের মতো কিছুই নেই। মা মা, তুমি জঙ্গলে যাবে? তাহলে আমাকে সাথে করে নিয়ে যাও না মা, আমারও জঙ্গলে ঘুরতে অনেক ভালো লাগে। আমিও তোমার সাথে যাব ফল সংগ্রহ করতে। না রে মা, তোকে কি করে নিয়ে যাব? ওই জঙ্গলের মধ্যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে, ওইখানে তোর যেতে হবে না মা, নিজেই যাচ্ছি। তাড়াতাড়ি করে তোর জন্য কিছু একটা নিয়ে চলে আসবো। আমার লক্ষ্মী মা, তুই বাড়িতেই থাক মা, তাহলে গেলাম। সেই কখন থেকে জঙ্গলের মধ্যে ঘুরছি, কোনো একটা ফল গাছ দেখতে পাচ্ছি না। আজ মনে হয় আমাকে খালি হাতেই যেতে হবে। ওই তো ওই জঙ্গলের দিকে আরেকটু গিয়ে দেখি কোনো ফলমূল পাওয়া যায় কিনা। নুরি, শিয়ালিনী, কোথায় যাচ্ছ? আমার গাছটা যে লতা পাতায় ঢেকে গিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে একটু পরিষ্কার করে দাও, আমি যে অনেক খুশি হব। আমি তোমাকে সাহায্য করব। আহারে, সত্যি তো, গাছটা তো একদম লতা পাতায় কিভাবে ঝাপড়ে ধরেছে। তুমি কোনো চিন্তা করো না জাদুর গাছ, আমাকে তোমার কোনো উপকার করতে হবে না, আমি এমনিতেই তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। আহ, কি যে শান্তি লাগছে গাছের লতা পাতাগুলো তুমি তুলে নেওয়ার পরে। নুরি শিয়ালিনী, নুরি শিয়ালিনী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক উপকার করেছো। এখন তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে সাহায্য করব। জাদুর গাছ, তুমি আমাকে সত্যি সাহায্য করবে? কাউকে সাহায্য করে তার কাছ থেকে উপকার নেওয়া ভালো না, আমি সেটা জানি, কিন্তু আমি যে কি করব আমি জানি না, আমি নিরুপায়। আমাকে একটা মোবাইল দাও না, আমার ছোট মেয়েটা মোবাইলে কার্টুন দেখবে বলে বায়না ধরেছে। তুমি আমাকে একটা মোবাইল দাও, এতেই আমার হবে। আচ্ছা নুরি শিয়ালিনী, এই নাও, আমি জাদু করে আমার এই গাছে অনেক মোবাইল এনে দিয়েছি। তুমি এখান থেকে যত খুশি মোবাইল নিয়ে তোমার মেয়েকে দাও, আমি তোমাকে সব সময় সাহায্য করব। এই জাদুর গাছ থেকে সব অসহায় মানুষরা মোবাইল নিতে পারবে। সত্যি তো, এই গাছে তো দেখছি কত মোবাইল। আমি এক্ষুনি এখান থেকে একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিচ্ছি, আর এই গ্রামের অসহায় মানুষদেরকে তোমার কথা বলছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর গাছ। নূর, আরে ওই নূর, আমার মিষ্টি মা, কোথায় গেলি? এই দেখ মা, তোর জন্য মোবাইল নিয়ে এসেছি। কত সুন্দর একটা মোবাইল, এই মোবাইল দিয়ে তুই এখন থেকে কার্টুন দেখতে পারবি। আরে আরে ওমা, সত্যি তো একটা মোবাইল দেখছি, কত সুন্দর একটা মোবাইল। এই মোবাইল দিয়ে এখন আমি কার্টুন দেখব। দাও দাও, আমাকে দাও মা মোবাইলটা, আমার খুবই পছন্দ হয়েছে। এই মোবাইল তুমি কোথায় পেলে আমার লক্ষ্মী মা, আমার মিষ্টি মা? এই মোবাইলটা আমাকে একটি জাদুর গাছ দিয়েছে, ওই গাছটাকে আমি সাহায্য করেছিলাম, আর ওই গাছ আমাকে এই জাদুর মোবাইলটা দিয়েছে। গ্রামের সমস্ত অসহায়েরা এই গাছ থেকে মোবাইল আনতে পারবে। মা মা, কি বলছো তুমি? ভালোই হয়েছে, এখন থেকে আমি কার্টুন দেখবো। এরপর থেকে নূর প্রতিদিন মোবাইল দেখতে থাকে। মোবাইলে কার্টুন দেখতে দেখতে সে একসময় অসুস্থ হয়ে পড়ে। আহ, আমার মাথা ব্যথা করছে, আমার চোখও ব্যথা করছে, আমার খুব খারাপ লাগছে। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে আসো মা, আমার অনেক মাথা ব্যথা করছে।
করছে, আমার চোখে ব্যথা করছে, আমার মোবাইল দেখতে ভালো লাগছে না, আমি আর কার্টুন দেখবো না মা। নূর, এসব তুই কি বলছিস মা? তাহলে কি জাদুর মোবাইলের জন্য এসব হলো? আমার মেয়েটা এভাবে অসুস্থ হয়ে গেল কি করে? চল এখনই জাদুর মোবাইলের কাছে যাই, গিয়ে বলি কি সমস্যা। মা মা, আমাকে তুমি সুস্থ করে দাও, আমার যে আর ভালো লাগছে না, আমার যে খুবই কষ্ট হচ্ছে মা, আমাকে তাড়াতাড়ি জাদুর মোবাইলের কাছে নিয়ে যাও। জাদুর মোবাইল গাছ, জাদুর মোবাইল গাছ, আমার মেয়ে মোবাইল দেখতে দেখতে অনেক অসুস্থ হয়ে গিয়েছে, ওর মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, এটা কেন হলো? ও কি করে ঠিক হবে জাদুর মোবাইল গাছ? নূর, তুমি সারাদিন মোবাইলে কার্টুন দেখো, এত মোবাইল দেখলে তো তুমি অবশ্যই অসুস্থ হবে। তোমার উচিত তোমার বন্ধুদের সাথে বেশি বেশি খেলতে যাওয়া, মোবাইল অল্প দেখা, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এখন থেকে বন্ধুদের সাথেই বাইরে গিয়ে বেশি বেশি খেলবে, বাইরের হাওয়া বাতাস নড়াচড়া করলে শরীর অর্ধেক সুস্থ হয়ে যায়। ঘরে বসে বসে মোবাইলের আলো চোখের অনেক ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে জাদুর গাছ, আমি এখন থেকে আর মোবাইল দেখবো না, আর যদিও কখনো দেখি অল্প অল্প দেখবো। এখন থেকে আমি আমার বন্ধু মিলি, তুলি, ফারুক সবার সাথে মাঠে মিলেমিশে খেলা করব। আমি তোমার সব কথা মেনে চলবো। আমি এখন থেকে অনেক ভালো একটা মেয়ে হয়ে যাব। ঠিক আছে জাদুর গাছ, ঠিক আছে মা, আমি তোমাকে কথা দিলাম। এই তো লক্ষ্মী মেয়ে, দেখলে নুরি, তোমার মেয়ে নূর তো অনেক ভালো ভদ্র মেয়ে, তোমার আর আমার কথা শুনেছে, সামনে থেকে সবসময় শুনবে। এরপর থেকে নূর তার বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করে এবং মোবাইল অনেক কম দেখে, তার মায়ের কথা শুনে তার মায়ের কাজে সাহায্য করে। সে তারপর থেকে অনেক ভালো একটা মেয়ে হয়ে যায় এবং সুস্থ হয়ে যায়। তুমি বাড়িতে গিয়ে এটা রোপণ করবে, কাল সকালে দেখতে পাবে এটা থেকে অনেক আইসক্রিম হয়েছে। বাবা মা দেখো না, সেই চারা গাছটি থেকে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। কি মজা, কি মজা, আমি এখন আইসক্রিম খেতে পারবো। একজন রাজা বউ হয়েও এত লোভী, তার শাস্তি আমি তোমাকে দেব। এই নাও, আমি শাস্তি স্বরূপ তোমাকে অনেক দরিদ্র করে দিয়েছি। সুখীপুর গ্রামের রাজা ছিল বাঘা, এবং বাঘার ছিল একটি মাত্র ছেলে রিঙ্কু। বাঘা ও বাঘিনী ছিল অনেক লোভী, আর সেই একই গ্রামে বাস করত এক মন্টু শিয়াল ও তার বউ ঝুমা শিয়ালিনী। মন্টু শিয়াল পেশায় ছিল কাঠুরিয়ে। মন্টু শিয়াল ও ঝুমা শিয়ালিনী ছিল একমাত্র মেয়ে জিয়া। মন্টু শিয়াল কাঠ কেটে তার সংসার চালাতো। একদিন জিয়া স্কুল থেকে ফেরার সময় রাজবাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সে বাড়ি ফেরার সময় রাজবাড়ির ফুল বাগানে দেখতে পায় মহারাজার ছেলে রিঙ্কু দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। জিয়া তার কাছে গিয়ে বলে, রিঙ্কু, ও রিঙ্কু, তুমি আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম খেতে কি অনেক মজা। তোমার কাছে কি অনেক আইসক্রিম আছে? তুমি আমাকে একটু আইসক্রিম দিবে? তুমি তো পরেও খেতে পারবে। আমি তো কখনো আইসক্রিম খাইনি, খেতে খুব ইচ্ছে করছে, একটু আইসক্রিম দাও। আইসক্রিম খেতে ইচ্ছে করলে বললেই হলো, আমাদের বাড়িতে আইসক্রিম আছে আর অনেক টাকাও আছে। আমি তোকে আইসক্রিম দেব না। কেন দিব তোকে? তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। আমি তোকে কোনো আইসক্রিম দিতে পারবো না। রিঙ্কু ও জিয়ার কথা বলার মাঝে সেখানে রিঙ্কুর মা বাঘিনী চলে আসে। কিরে রিঙ্কু, সেই কখন থেকে তোকে ডাকছি, রাজবাড়ির কোথাও তোকে খুঁজে পাচ্ছি না, তোর বাবাও তোকে খুঁজছে। চল বাবা, বাসায় চল। আর এই ছোট লোক কাঠুরে মেয়েটা তোর কাছে কি করছে? এই জিয়া, তুই এখানে কি করছিস বল তো? মা দেখো না, আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাইছে জিয়া। ওকে কখন থেকে বলছি আইসক্রিম দেব না দেব না, তবুও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। তোদের মতো ছোট লোকদের
সবসময় অনেক লোভ হয়। আমার ছেলেটাকে একা বাগানে পেয়ে আইসক্রিম খাওয়ার ধান্দা করছিস, যা এখান থেকে। বাঘিনী রানীমা, আমি একটু আইসক্রিম খেতে চেয়েছি। আপনাদের বাড়িতে তো অনেক টাকা আছে, অনেক আইসক্রিমও আছে। আমাকে একটু আইসক্রিম দিলে কি হতো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, খাবো না আমি কোনো আইসক্রিম। এই কথা বলে সেখান থেকে জিয়া মনটা খারাপ করে হাঁটতে হাঁটতে চলে যায়। বাবা, ও বাবা, তুমি আমাকে আইসক্রিম কিনে দিবে? আমার আজ খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। স্কুল থেকে ফেরার সময় মহারাজার ছেলে বাঘার ছেলে রিঙ্কুকে আইসক্রিম খেতে দেখেছি। ওটা মনে হয় অনেক মজা খেতে। বাবা, আমাকে একটা কিনে দাও। জিয়া, লোকেটা দেখলেই কি খেতে হবে? আমরা অত টাকা কোথায় পাবো? তুই কেন আইসক্রিম খাওয়ার বাহানা করছিস? তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটা চালাতেই হিমশিম খায়। তার উপর আবার ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছি তোকে। কোনো আইসক্রিম খেতে হবে না, চুপ কর তো। আরে ঝুমা, তুমি মেয়েটার সাথে এমন ব্যবহার কেন করছো? ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমি তোকে আইসক্রিম কিনে দিব মা, তুই চিন্তা করিস না। তবে আমার রোজগারের অবস্থা তো ভালো নয় মা, তবে আমি টাকা জমিয়ে তোকে অবশ্যই আইসক্রিম কিনে দিব। তুই আর মন খারাপ করিস না মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো তোমার কাছে আইসক্রিম খেতে চাইবো না। তুমি টাকা জমাতে পারবে যখন, আমাকে তখনই আইসক্রিম খাইও। মা, জিয়া, আমি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি। তুই বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি চলে আসবো। কোথাও আবার চলে যাস না কিন্তু মা। এ কথা বলে জিয়ার মা ঝুমা শিয়ালিনী পুকুর ঘাটে পানি আনার জন্য চলে যায়। পুকুর ঘাটে যাওয়ার সময় শিয়ালিনী দেখতে পায় সামনেই একটা পাখি শিকারের জালে আটকা পড়ে আছে, আর পাখিটা কিছুটা আহত হয়ে আছে। আহারে, পাখিটা শিকারের জালে আটকা পড়েছে। পাখিটাকে বাঁচাতে হবে, না জানি পাখিটার কত কষ্ট হচ্ছে। আমি এক্ষুনি পাখিটাকে মুক্ত করে দেই। এ কথা বলে ঝুমা শিয়ালিনী পাখিটাকে জাল থেকে মুক্ত করে দেয়। পাখিটি মুক্ত হয়ে একটা পরীতে রূপান্তরিত হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। তুমি অনেক দয়ালু একটা শিয়ালিনী। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে তাই দেব। আমি হলাম একটা জাদুকরী। আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই। আমি যে একজন হতভাগী মা, আমার মেয়েটাকে চাইলেও ভালো কিছু খেতে দিতে পারি না। আমার মেয়েটার খুব ইচ্ছে হয়েছে ও একটা আইসক্রিম খাবে, কিন্তু আমরা এতটাই গরিব তাই আমরা কিনে দিতে পারি না। তুমি শুধু আমাকে একটা আইসক্রিমই দাও জাদুকরী। তুমি কেঁদো না ঝুমা শিয়ালিনী, এই নাও, এই চারাগাছটা তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি বাড়িতে গিয়ে এটা রোপণ করবে। কাল সকালে দেখতে পাবে এটা থেকে অনেক আইসক্রিম হয়েছে। তুমি সত্যি বলছো পরি? এই গাছ থেকে আইসক্রিম হবে? তাহলে তো ভালোই হবে। আমার মেয়েটা রোজ রোজ আইসক্রিম খেতে পারবে। আমার মেয়েটা আইসক্রিম পেলে অনেক খুশি হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, আমার এত বড় সাহায্য করার জন্য। এরপর ঝুমা শিয়ালিনী পরির দেওয়া সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয়। কি ব্যাপার বউ, তুমি এখানে গাছটা লাগাচ্ছ কেন? আর এই চারা গাছটা কোথায় পেলে? কিসের গাছ এটা? আর এই চারা গাছটা দিয়ে আমাদের কি লাভ হবে? হ্যাঁ গো, আমি বনের পুকুর ঘাটে যখনই পানি আনতে গিয়েছিলাম তখন দেখি একটা পাখি শিকারির ফাঁদে আটকা পড়ে গেছে। আমি যখনই পাখিটাকে মুক্ত করে দেই, সেই পাখিটা আসলে একটা পরী। সেই পরী আমাকে এই চারা গাছটা দিয়েছে আর বলেছে এই গাছ থেকে নাকি আইসক্রিম হবে। এটা একটা জাদুকরি আইসক্রিমের গাছ। তুমি এটা কি বলছো মা? গাছ থেকে কখনো আইসক্রিম হয়? আর যদি হয় তাহলে তো খুব ভালো হবে। তবে কবে হবে মা আইসক্রিম? আমাকে বলো না মা, বলো কবে হবে আইসক্রিম? সে তো বলতে পারবো না রে মা, তবে দেখি কবে আইসক্রিম হয়। যেহেতু পরীটা আমাকে এই গাছটা দিয়ে বলেছে আইসক্রিম হবে, তাহলে
হয়তো তাই হবে। আমাদের এই জন্য অপেক্ষা করতে হবে রে মা। পরের দিন সকালবেলা জিয়া ও তার বাবা মা ঘুম থেকে উঠে দেখে সেই ছোট্ট চারা গাছটি বড় হয়ে গেছে, আর সেই চারা গাছে অনেক অনেক আইসক্রিমও ধরে আছে। বাবা মা দেখো না, সেই চারা গাছটি থেকে কত বড় একটি আইসক্রিমের গাছ হয়েছে। কি মজা, কি মজা, আমি এখন আইসক্রিম খেতে পারবো। হ্যাঁ গো, তুমি তো এতদিন অনেক কষ্ট করেছো, আল্লাহ এতদিন আমাদের উপর দয়া করেছে। এই আইসক্রিমগুলো বিক্রি করে এখন থেকে আমরা রোজগার করতে পারবো, তোমাকে আর বনে বনে কাঠ কেটে বেরোতে হবে না। এরপর কাঠুরিয়া মন্টু শিয়াল সেই গাছ থেকে কিছু আইসক্রিম নিয়ে একটা আইসক্রিমের দোকান দেয়, আর সেই আইসক্রিম বিক্রি করে তাদের জীবন অনেক ভালোভাবেই চলতে থাকে। হ্যাঁ গো মন্টু ভাই, তুমি আবার আইসক্রিমের দোকান দিলে কি করে? এত টাকা কোথায় পেলে তুমি? এই আইসক্রিমগুলোই বা কোথায় পেলে? এরপর কাঠুরিয়া মন্টু শিয়াল তার বউ কিভাবে সেই আইসক্রিমের চারা গাছটি পেয়েছিল বানরনিকে সবটা খুলে বলে। মহারাজ, আপনি কি শুনেছেন আমাদের গ্রামে যে মন্টু কাঠুরিয়া আছে তার বউ ঝুমা শিয়ালিনী নাকি একটা পরীর থেকে একটা জাদুর আইসক্রিমের গাছ পেয়েছে, আর সেই জাদুর আইসক্রিমের গাছে নাকি অনেক অনেক আইসক্রিম ধরে, আর সেই আইসক্রিম নাকি খেতেও খুব সুস্বাদু। কি বলছো রানী তুমি এটা? তাহলে তো আজই মন্টুর বউকে খবর পাঠাতে হয়। আর কি করে সে ওই গাছটা পেলো এটা তুমি ভালো করে সবটা শুনবে। এরপরে তুমি নিজেই যাবে পরীর কাছে, সেই আইসক্রিমের গাছ আমাদেরও পেতে হবে। এরপর ঝুমা শিয়ালিনীকে রাজদরবারে হাজির করা হয় এবং রাজা ঝুমা শিয়ালিনীর কাছ থেকে সবটা জানতে চায়। ঝুমা শিয়ালিনী মহারাজাকে সবটা খুলে বলে কিভাবে সেই আইসক্রিমের গাছটা পেয়েছিল। এরপর ঝুমা শিয়ালিনীর কথা মতো বাঘিনী সেখানে পানি আনার বাহানায় চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় একটা পাখি শিকারি জালে আটকা পড়ে আছে। সত্যি তো, ঝুমা শিয়ালিনীর কথা মতো এখানে একটা পাখি আটকা পড়ে আছে। সে যাই হোক, পাখিটা আটকা পড়ে আছে তাতে আমার কি? আমি তো জানি এটা কোনো পাখি নয়, এটা হলো একটা পরী। তাই আমি এই পরীটাকে তাড়াতাড়ি পরী হতে বলি পাখি থেকে, আর আইসক্রিমের গাছ চাই। এই পাখি, আমি জানি তুমি হলে একটা পরী, তাড়াতাড়ি পরী হয়ে আমাকে আইসক্রিমের গাছ দাও তো। ওই ভিখারি ঝুমা শিয়ালিনীকে যদি তুমি গাছ দিতে পারো তাহলে তো আমি এ বনের রাজার বউ রানী, আমাকে তোমার ওই গাছটা দিতেই হবে। তাড়াতাড়ি পাখি থেকে পরী হয়ে যাও বলছি, আমি আদেশ করছি তোমায়। এসব কথা শুনে পাখিটা পরীতে রূপান্তরিত হয় আর বাঘিনীকে বলে, বাঘিনী তুমি অনেক লোভী, তুমি একটা পাখিকে বিপদে দেখতে পেয়েও তাকে সাহায্য না করে নিজের স্বার্থের কথা ভেবে চলেছো। তুমি লোভে পড়ে এখানে এসেছো, তোমার মনে কোনো দয়া মায়া নেই। তুমি একজন রাজার বউ হয়েও এত লোভী, তার শাস্তি আমি তোমাকে দেব। এই নাও, আমি শাস্তি স্বরূপ তোমাকে অনেক দরিদ্র করে দিয়েছি, তোমার চেহারাও পাল্টে দিয়েছি। এখন তুমি আর আগের মতো রানী নেই, সাধারণ পশুর মতোই জীবনযাপন করবে। তোমার ছেলে ও স্বামীও গরিব হয়ে গেছে, তোমাদের রাজপ্রাসাদ থেকে কুঁড়েঘর হয়ে গেছে। এখন তোমরা রাজপ্রাসাদে আর থাকতে পারবে না, সেই কুঁড়েঘরে সারা জীবন পার করতে হবে। এটা হলো তোমার লোভের ফল। পরী, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না পরী। আমার ভুল হয়ে গেছে, অনেক লোভ করে ফেলেছি আমি ঝুমা শিয়ালিনী সামান্য আইসক্রিমের গাছের লোভে পড়ে এত কিছু করেছি, আর সেই সামান্য আইসক্রিমের গাছের জন্য আজ আমি সব হারিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।